গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি ফাল্গুনী মুখোপাধ্যায় লিখে একটি বিখ্যাত উপন্যাস চিতা বনহিমান। আজ শোনাব উপন্যাসটির ৪র্থ পর্ব। মানুষের মন এমনভাবে গঠিত যে নিজের সম্বন্ধে সমালোচনা করিতে সে ভয় পায়। মনের অজ্ঞাতসারে সে এড়াইয়া যায় তাহার দুষ্কর্মগুলির অপরাধ, অথবা আপনার দুর্বলতা দিয়া সে সমর্থন করে তার কৃতকর্মকে। তপতে যদি তপনের প্রতি তাহার কৃত ব্যবহারের কথা একবারও ভাবিত, তাহা হইলেই হয়তো বুঝিতে পারিত দোষটা সবই তপনের নয়। অত্যাধুনিক হইতে গিয়া সে তাহার পূর্ব সংস্কৃতি, তাহার চেতনা হইতে হারাইয়া ফেলিয়াছে, আর তাহার অবচেতন মনে জাগিয়া রহিয়াছে বংশ পরম্পরায় লব্ধ সংস্কার। এই দুই পরস্পর বিরোধী সংস্কারের সংঘাতে তপতে নিজের অজ্ঞাতসারেই হইয়া উঠিল উদ্দাম উচ্ছৃঙ্খল। তপনের মধ্যে যে কিছুমাত্র ভালো থাকিতে পারে ইহা যেন সে ভাবিতেই চাহে না। ভালো কিছু না থাকিলেও সে যেন খুশি হয়। বাবা মা উহাকে এত ভালোবাসেন, তপতে যেন ঈর্ষায় জ্বলিয়া যায়। উহাকে ভালোবাসিবার কোনো কারণ নাই। বারকতক মা মা বলিয়া ডাকিলে আর যাত্রা দলের মার্কা দেওয়া বাহবা পাওয়া বুলি আওড়াইলেই কারও ভালোবাসা পাইবার যোগ্যতা জন্মে না। উহার আলাপ করিবার সঙ্গী একমাত্র মা। তা মার সহিত কি বা কথাও কয়? কথা কহিবার আছেই বা কি? যদি বা থাকে, বাড়িতে তো সেসব মিলাইয়া ৮ ঘণ্টার বেশি থাকে না, এমনকি রবিবারেও না। তার মধ্যে ৬ ঘণ্টা ঘুম। টাকাটা লয়ে কি যে করিল কেহ জানিতে পর্যন্ত পারিল না। ব্যাংকে জমা রাখিয়াছে, আর কি। কাল বাবা মাকে বলিলেন, টাকা নিয়ে কি করেছে জানতে যেও না, মদ ভাঙও খায় না। মদ ভাঙ না খাওয়া ছাড়া টাকা খরচ করিবার যেন আর পন্থা নাই। আর খরচই বা করিবে কেন? ভবিষ্যতের জন্য করিতেছে। ও তো নিঃসন্দেহ বুঝিয়াছে তপতে উহাকে তাড়াইয়া দিবে, তাই যতদূর সম্ভব সাবধানে কাজ গুছাইতেছে। তপতে ক্লান্তি অনুভব করিতেছে। এই বিরক্তিকর পরিস্থিতি সে আর কতদিন ভোগ করিবে? উহাকে তাড়াইয়া দিলেই তো সব ল্যাঠা চুকে যায়, কিন্তু তাড়াইবার উপায় বাহির করা সহজ নহে। তপন খাইতে বসে আছে। কি কথা কহিতেছে শুনিবার জন্য তপতেও গিয়া খাইতে বসিল। তপন মুখ নত করিয়া বসে আছে। মা জানেন এখনো তপনের লজ্জা ভাঙে নাই। বলিলেন, তুই একটু পরে খাবি খুকি? কেন? আমি তোমার ছেলের খাবার কেড়ে খেতে যাব না, খিদে পেয়েছে আমার। সন্তান ক্ষুধা পাইতেছে বলিলে কোনো মা তার স্থির থাকতে পারেন না। তথাপি মা ইতস্তত করিতেছিলেন। তপতি চাপিয়া বসিল, না খাইয়া যাবে না। অগত্যা তাহার খাবার দিলেন। তপন খাইতে খাইতে বলিল, ওবেলা জল খাবার খেতে আসব না মা। কেন বাবা, কোথায় যাবে? মা প্রশ্ন করিলেন। আমার সেই ছোট বোনটির বাড়ি, তাকে নিয়ে আজ সিনেমা যেতে হবে। মা ১ মিনিট চুপ করিয়া থাকিয়া বলিলেন, খুকিকেও নিয়ে যাবে বাবা? খুকি প্রতিবাদ না করিয়া বসিয়া রহিল। তপন বলিল, তা কি করে হবে মা? আমার বোনের বাড়ি আপনার খুকি কি করে যাবে? কুটুম্বের বাড়ি তো বিনা নিমন্ত্রণে যায় না কেউ। মাতা আপনার ভুল বুঝিতে পারিয়া বলিলেন, হ্যাঁ বাবা, ও কথা আমার মনে হয়নি। কোন সিনেমায় যাবে? যাবার পথে হলে তুলে নিও ওকে। আমি ট্রামে যাব মা, আর যাব ও পাড়ার দিকে, এ পথে মোটেই পড়বে না। তপন চলিয়া গেল। তপতি খাইয়া উঠিয়া খবরের কাগজ খুলিয়া দেখিল জ্যোতি গোস্বামী নামক জনৈক লেখকের লেখা একখানা বই ওখানে আজই প্রথম আরম্ভ হইবে। সেও স্থির করিল ওই সিনেমায় যাইবে। বিকেলে ৩-৪ জন বন্ধু বান্ধবী লইয়া তপতি আসিয়া দেখিল হাউসফুল। টিকিট না পাইয়া তাহারা ফিরিয়া যাইতেছে। এমন সময় মিস্টার ব্যানার্জি চেঁচাইয়া উঠিলেন, তপন বাবু! তপন মুখ তুলিয়া তাকাইল। কিছু বলছেন? তপতি সবিষয়ে চাহিয়া দেখিল তপনের পাশে একটি সুন্দরী মেয়ে। তপতের সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল, ঈর্ষায় বা ইতরতায়।
মিস্টার ব্যানার্জি কহিলেন, আমার টিকিট পাচ্ছি না, আপনার কেনা হয়েছে? তপন জিজ্ঞাসা করিল, কজন আছেন আপনারা? 5 জন বলিয়া মিস্টার ব্যানার্জি ফিরিয়া যাইতেছিলেন। তপন বলিল, 1 মিনিট দাঁড়ান, দেখছি। সকলে উহারা অবাক হইয়া দাঁড়াইয়া আছে। তপন সেই মেয়েটির হাত ধরিয়া চলিয়া গেল। মিনিট 2 পরে একজন সুদর্শন যুবক আসিয়া বলিল, আসুন আপনারা। টিকিট পেয়েছেন? হ্যাঁ। তাহাদের সকলকে লইয়া গিয়া বক্সে বসাইয়া দিল বিনায়ক। তপতিদের আশ্চর্যবোধ হইতেছে। তপন কেমন করিয়া টিকিট কিনিতে পারিল? বোধহয় ঘুষ দিয়া তপতির সম্মান রক্ষা করিয়া থাকিবে। টাকা তো তাহারই বাবার, কিন্তু সে নিজে বসিল কোথায়? নিজেদের টিকিটগুলি উহাদিগকে দিয়াছে নাকি? চতুর্দিকে চাহিয়া অন্বেষণ করিয়াও তপন কিংবা সেই মেয়েটির কোনো সন্ধান মিলিল না। তপতির ভয়ে মেয়েটাকে লইয়া পলাইয়া গেল নাকি? মিস্টার ব্যানার্জি তপতিকে বলিলেন, তপনবাবুকে দেখছি না, পালিয়েছে নিশ্চয়ই। তপতি শুধু বলিল, হুম। সিনেমা আরম্ভ হইল। একটি নারী জীবনের বেদনার ইতিহাস। স্বামী বঞ্চিত ওই দুর্ভাগিনী নারী স্বামী আসিবে ভাবিয়া নিত্য ফুলশয্যা রচনা করে অঙ্গনে আলপনা দেয়। পথের দুর্বাকে চুম্বন করিয়া বলে, আমার প্রিয়তম যেদিন আসিবে তোমার কোমল বুকে চরণ ফেলিয়া, সেদিন হে শ্যামল দুর্বাদল, তোমায় আমি শত চুম্বন দান করিব। তথাপি তাহার প্রিয় আসিল না। আসিল তাহার বাণী, প্রিয়া, তোমার আমার মাঝখানে চোখের জলের নদীটি যুক্ত হল। তোমার আমার মাথায় একই আকাশ সেই জলে প্রতিবিম্বিত হচ্ছে। মনে হচ্ছে তুমি এসেছ, শুধু চোখের জলটুকুর ব্যবধান। ওইটুকু থাক। তোমায় পরিপূর্ণ করে পেয়ে ফুরাতে চাইনে। তুমি থাকো না পাওয়ার আলোকে অফুরন্ত আশা হয়ে আমার মনের গহন গভীরে। তপতি বিমুগ্ধ চিত্তে দেখিল। তাহার রসগ্রাহী মন স্তব্ধ বিস্ময়ে প্রশ্ন করিল, কে এইরূপ দক্ষ কবি? প্রশ্নটার কেহই উত্তর দিতে পারিল না, কারণ চিত্রলিপিতে লেখকের কোনো পরিচয় নাই। কেন যে এই অদ্ভুত নাট্যকার নিজেকে এমনভাবে প্রচ্ছন্ন করিলেন, তপতি ভাবিয়া পাইল না। বাড়ি ফিরে এসে তপনের ঘরের দিকে চাহিল। তপন তখনও ফেরে নাই। কোথায় গিয়েছে সেই মেয়েটিকে লইয়া? খাইতে খেতে সে ভাবিতে লাগিল সিনেমার কথা। তপন আসিয়া বাহির হইতে বলিল, খেয়ে এসেছি মা, আর কিছু খাবো না। তপতির রাগ আরও বাড়িয়া গেল। ওখানে রাত্রির খাওয়া পর্যন্ত খাওয়া হয়? তপন চলিয়া গেলে তপতি জিজ্ঞাসা করিল, ওর কিরকম বোন মা? মার পেটের না পাতানো? না রে, খুঁড়তুতো। মেয়েটা নাকি ছেলেবেলা থেকে ওর খুব ন্যাওটা। ও। তপতির ঠোঁটের আগায় একটা বিদ্রুপ ধ্বনি তুলিয়া চলিয়া গেল আপনার ঘরে। তপতির জীবন যেরূপভাবে গড়িয়া উঠিয়াছে, তাহাতে আধুনিক সমাজের কোনো ছেলের পক্ষে তাহার মন জয় করা সহজ নয়। আবার প্রাচীন সমাজের পক্ষপাতী কাহারও পক্ষে তপতিকে মুগ্ধ করা অত্যন্ত কঠিন। প্রাচীন এবং আধুনিক সংস্কারের সঞ্চয়ন হইয়াছে তাহার জীবনে, কিন্তু সমন্বয় হয় নাই। তাহার ঠাকুরদার শিক্ষা পদ্ধতি ছিল একদেশদর্শী, প্রাচীন। আবার তাহার পিতার শিক্ষা পদ্ধতি একান্তভাবে আধুনিক। দুটি শিক্ষাকে একত্র মিলাইবার ক্ষীণ চেষ্টা করিতেছেন তপতির মাতা, কিন্তু প্রগতিবাদের উচ্ছৃঙ্খল স্রোতে তাহার বাদ বাধাইবার দুর্বল প্রচেষ্টা ভাসিয়া গিয়াছে। যেটুকু তিনি করিয়াছেন তাহার ফল হইয়াছে বাধাপ্রাপ্ত জলস্রোতের মতো আরও উদ্দাম। চিন্তার সমুদ্রে তপতি আছাড় খাইয়াছে এ কয়দিন। তপনকে নানাভাবে অপমান করিয়া তাড়াইয়া দেবার পরিকল্পনা করিয়াছে। আবার ভাবিয়াছে, তাড়াইয়া কাজ নাই, তপন তো তপতির কোনো ক্ষতি করে না। কিন্তু সেদিন সিনেমায় একজন সুন্দরী নারীর সহিত তপনকে দেখার পর হইতে তপতির মনে আগুনের জ্বালা ধরিয়া গিয়াছে। ওই মেয়েটা উহার আপন বোন নয়, হয়তো কেহই নয়, মিথ্যা করিয়া বোন বলিয়া পরিচয় দিয়াছে। না হোক, তপতি তার জন্য ঈর্ষা করিবে না। ঈর্ষা করিবার কোনো কারণও নেই।
তপন যে চুলায় খুশি যাইতে পারে, কিন্তু তপতি তাহার নিজের বাড়িতে বসিয়া তাহার পিতার জনৈক অন্নদাসের নিকট এ অপমান সহ্য করিবে না। ইহার প্রতিকার করিবার জন্য সে তপনকে সাংঘাতিক অপমান করিবার সংকল্প করিল। কি মতলবে যে সে এখনো এখানে বাস করিতেছে তাহা বোঝা তপতির বুদ্ধির বাহিরে, কিন্তু মতলব তাহার যে একটা কিছু রহিয়াছে তাহা তপতি বুঝিতে পারিতেছে। টাকা সে লইয়াছে, এবার তো অনায়াসে সরিয়া পড়িতে পারে, কিন্তু আরও টাকা আদায় করিবার জন্যই সে আছে নিশ্চয়ই, অথবা ধীরে ধীরে তপতির মনকে জয় করিতে চায় সে মতলব যদি উহার থাকে তবে তপতি যেমন করিয়াই হোক উহার উদ্দেশ্য ব্যর্থ করিয়া দিবে। তপতির সংকল্প স্থির হইয়া গেল। সে আসিয়া ফোন করিল মিস্টার বোসকে। তাহার সহিত তপতি বেড়াইতে যাইবে আজ। মিস্টার বোস কয়েক মিনিটের মধ্যে আসিলেন। সুসজ্জিত তপতি তাহাকে নিজের তলায় অভ্যর্থনা করিল। ইচ্ছেটা তপন এখনই জলযোগের জন্য বাড়ি ফিরিয়া তপতিকে মিস্টার বোসের সহিত একাশনে বসিয়া থাকিতে দেখিয়া আর একবার অপমানিত হইবে, কিন্তু অনেকক্ষণ বসিয়া থাকিবার পরও তপন আসিল না দেখিয়া তপতি ও মিস্টার বোস বাহিরে চলিয়া গেল মিস্টার বোসেরই গাড়িতে। রাত্রি প্রায় 10টায় তপতির স্বয়ং মিস্টার বোসের গাড়ি চালাইয়া বাড়ি ফিরিতেছে। মিস্টার বোসও পাশে বসিয়া আছেন। তপতি দেখিল গেটের নিকট দারোয়ানগুলোর সঙ্গে তপন কি কথা বলিতেছে। গাড়ির হর্ন না দিয়েই তপতি চলিয়া যাইবে, কিন্তু তপন ফিরিয়া দাঁড়াইয়াছিল, দেখিতে পাইল না। মিস্টার বোস তপনকে উদ্দেশ্য করিয়া ধমক দিলেন, রাস্তায় দাঁড়ান কেন, ইডিয়ট! তপন বিস্ময় বিহ্বল দৃষ্টিতে চাহিল এবং তৎক্ষণাৎ পাশে সরিয়া দাঁড়াইল। তাহাকে এভাবে অপমানিত হইতে দেখিয়া দারোয়ানগুলো পর্যন্ত বিচলিত হইয়া উঠিল, কিন্তু তপতি গাড়িটা চালাইয়া যাইতে যাইতে বলিয়া গেল, ইডিয়ট মানেই ও জানে না মিস্টার বোস, অনর্থক গলা ফাটাচ্ছেন। তপন নীরবে নতমুখে প্রায় 7 মিনিট দাঁড়াইয়া রহিল সেখানে স্থানুবৎ। চলৎশক্তি যেন তাহার থামিয়া গিয়াছে। তপতি মিস্টার বোসকে 1 কাপ কোকো পান করিয়া যাইবার জন্য অনুরোধ করিয়া ভেতরে লইয়া গেল। তপন তাহাও দেখিল। তারপর ধীরে ধীরে আসিয়া উপরে উঠিল, ক্লান্ত শ্রান্ত দেহভার বহন করিয়া। তপতি মিস্টার বোসকে কোকো খাওয়াইয়া বিদায় করিল। মার কাছে যাইতেই তিনি বলিলেন, তপন এখনো এলো না কেন রে, জানিস? এসেছে তো বলিয়া তপতি মার পানে চাহিল হাসি মুখে। মা ভাবিলেন হয়তো উহারা একসঙ্গে বেড়াইতে গিয়াছিল। তিনি তপনের দরজায় আসিয়া ডাকিলেন, এসো বাবা, খাবে এসো। আজ কিছু খাবো না মা, লক্ষ্মী মা, আপনি জেদ করবেন না, বড্ড ক্লান্তি লাগছে, শুয়ে পড়েছি। তপন উত্তর দিল, সে কি বাবা, একটু দুধ মিষ্টি? মা অত্যন্ত ব্যাকুলভাবে কহিলেন, না মা, না, আজ কিছু না, আমায় শুতে দিন একটু। তপনেশ্বর এত করুণ যে মা আশ্চর্যান্বিত হইয়া তপতিকে আসিয়া জিজ্ঞাসা করিলেন, ঝগড়া টগড়া কিছু করেছিস খুকি? আমারও তো দায় পড়েনি, আমি খেয়ে এসেছি ফারপোতে, আজ আর খাবো না কিছু, বলিয়া তপতি চলিয়া গেল। মা কিছুই বুঝিতে না পারিয়া নানা সন্দেহ দোলায় দুলিতে লাগিলেন। শেষে তিনি নিজের মনকে বুঝাইলেন হয়তো তপনও কিছু খাইয়া থাকিবে। আজ তাহার সাবিত্রী ব্রত বলিয়া সারাদিন তপন উপবাসী আছে। রাত্রে ফল মিষ্টি খাইবে ভাবিয়া মা সব ঠিক করিয়া রাখিয়াছিলেন, কিন্তু খুকি হয়তো দোকানে কিছু ফল মিষ্টি খাওয়াইয়াছে, না হইলে খুকি আর চুপ করিয়া থাকিতে পারিত? তপতি এতক্ষণ ভাবিতেছিল, আজ সে তপনকে চরম অপমান করাইয়া আছে। ইহার পরও যদি সে এ বাড়ি ছেড়ে না যায় তবে তপতি আর কি করতে পারে? মিস্টার বোস অবশ্য জানেন না তপনের সঙ্গে এবারের সম্পর্ক কি। তিনি উহাকে একজন পোষ্য মনে করিয়া এবং তপতি উহাকে 2 চক্ষে দেখিতে পারে না জানিয়া তপতির প্রীত্যর্থেই উহাকে ইডিয়ট বলিয়াছে। তপতি বেশ কৌশলে মিস্টার বোসকে দিয়া তপনকে অপমানটা করাইয়া লইল। অন্য কেহ যাহারা তপনের সহিত এ বাড়ির সম্বন্ধ অবগত আছেন তাহারা সাহস করিত না। তপন নিশ্চয় ইহার পর চলিয়া যাইবে। কিন্তু তপনের সহিত মার কথাগুলি তপতি শুনিয়াছে। লোকটা খাইল না কেন?
তপতির এবং মিস্টার বোসের কৃত অপমানের প্রতিকারের জন্য সে অনশন আরম্ভ করল নাকি? আশ্চর্য নয়। তপন যে আজ সমস্ত দিনই খায় নাই, তপতি সে সংবাদ অবগত নয়। তপন অনশন আরম্ভ করিয়াছে, অন্তত আজ রাত্রে কিছু না খাইয়া তপতিকে বুঝাইয়া দিতে চায় যে সে অপমানিত হইয়াছে। ওই ভণ্ড প্রবঞ্চক মনে করিয়াছে তপতি হাতে ভয় পাইয়া যাইবে। না, তপতি ভয় পাইবে না। কাল সকালে যদি সে মা বাবার নিকট সব কথা প্রকাশ করে, তাহাতেও তপতির ভয় পাইবার কোনো কারণ নাই। বরং সে ভালোই হইবে। মা ও বাবাকে তপতি উহার স্বরূপ চিনাইয়া দিবে। অনেকক্ষণ ভাবিয়া তপতির মনে হইল, মিস্টার বোস যখন জানিবেন তপতির সহিত ওই লোকটির সম্বন্ধ কি, তখন তপতিকে তিনি কি মনে করিবেন? ভালোই মনে করিবেন। একান্ত অনুপযুক্ত ভাবিয়া তপতি উহাকে অপমান করিয়াছে। কিন্তু বাবা মা যদি খুব বেশি চটিয়া যান, মা তো নিশ্চয়ই চটিয়া যাইবেন। আজই যদি তপন বলিয়া দিত কি কারণে সে খাইল না, তাহা হইলে মা হয়তো এমনি একটা অনর্থ ঘটাইতেন। কিন্তু কেন সে কিছুই বলিল না? এখনও কি এ বাড়িতে থাকিবার ইচ্ছা পোষণ করে? নানা দুশ্চিন্তার মধ্যে তপতির ভালো নিদ্রা হইল না। সমস্ত রাত্রি আপনার দুর্ভাগ্যের কথা ভাবিয়া তপন সকালে স্নান করিয়া পূজায় বসিল। দারুণ অপমানে মনটা তাহার বিকল হইয়া গিয়াছে। ধ্যানে মনোসংযোগ হইতেছিল না। অনেকক্ষণ পরে পূজা শেষ করিয়া সে উঠিল এবং বাহিরে যাইবার বেশ না পড়িয়াই দরজা খুলিয়া বিস্ময়ের সহিত দেখিল তপতি বারান্দায় দাঁড়াইয়া আছে, স্নানসিক্ত চুলগুলি পিঠে ছড়াইয়া। তপনের ঘরের এত কাছে তপতি কোনো দিন আসে নাই। তপন অত্যন্ত আশ্চর্যান্বিত হইয়া অপেক্ষা করিতে লাগিল যদি তপতি কিছু বলে। আশা এবং উদ্বেগে তাহার অন্তর আন্দোলিত হইতেছে। দেখুন মশাই, তপতি সরসে কহিল, এ বাড়িতে থেকে ওসব হ্যাঙ্গার স্ট্রাইক ফাইক করা চলবে না। ওসব করতে হলে যেখানকার মানুষ সেখানে যান। তপন 2 মুহূর্ত বিমূঢ় হইয়া রহিল। তারপর কিছু না বলিয়াই খাইবার জন্য মার কাছে চলিয়া গেল। তাহার কথাটাকে এভাবে অগ্রাহ্য করার জন্য তপতির মন উত্তপ্ত লৌহের মতো অগ্নিময় হইয়া উঠিতেছিল। কিন্তু তপনকে খাইবার ঘরের দিকে যাইতে দেখিয়া সে ভাবিল, হয় সে সেখানে গিয়ে মাকে সব কথা বলিবে, না হয় নির্বিবাদে খাইবে। কি করে দেখিবার জন্য তপতিও তৎক্ষণাৎ খাইবার ঘরে আসিল। তপন মুখ নামাইয়া একটা চেয়ারে বসিতেই মা বলিলেন, এসো বাবা, কাল সারা দিন রাত উপোস আছো। দিন মা, এবার খেতে দিন, কিছু ফল মিষ্টি। নির্লিপ্তের মতো জবাব দিল। মা তাহাকে ফল মিষ্টি আগায়া দিয়ে সহাস্যে প্রশ্ন করিলেন, সাবিত্রী ব্রত তো মেয়েরা করে বাবা, তুমি কেন করেছ? ব্রতটা আমার মা করতেন, উদযাপনের আগেই তিনি স্বর্গে যান মা, তাই আমি শেষ করে দিচ্ছি। শাস্ত্রে এরকম বিধান আছে। ও, আজও ভাত খাবে না বাবা? না মা, ফল জল খাবো, ভাত খাবো কাল। তপতি বসিয়া চা খাইতেছিল। তপনের কথা শুনিয়া অবাক হইয়া গেল। অপমানিত হইয়া সে তবে অনশন করে নাই, তাহার ব্রত পালনের জন্যই করিয়াছে। কিন্তু গতরাত্রে নিশ্চয়ই কিছু খাইবে বলিয়াছিল, না হইলে মা তাহাকে ডাকিতে যাইবে কেন? রাত্রে না খাওয়াটা নিশ্চয়ই তপতি ও মিস্টার বসির উপর রাগ করিয়া। কিন্তু মাকে তো কথাটা সে বলিয়া দিতে পারিত। না বলার মধ্যে নিহিত রহিয়াছে যে গভীরতম উদ্দেশ্য, টাকা আদায় করিবার মতলব। তাহা হাসিল করিতে হইলে তপতিকে চটানো চলে না, এবারে ছাড়া চলে না। মা বাবাকে বলা চলে না যে তপতি তাহাকে গ্রহণ করিবে না। ভালো, তপতি নিজেই মা ও বাবাকে জানাইবে। ওই অর্থলোভী মতলববাজ গণ্ডমূর্খটাকে তপতি কোনোদিন স্বামী বলিয়া গ্রহণ করিবে না। এখনই তপতি সে কাজটা করিতে পারিত, কিন্তু লোকটা কাল থেকে উপবাসী আছে। এখন একটা হাঙ্গামা করিবার ইচ্ছা সে কষ্টেই দমন করিয়া নিজের ঘরে চলিয়া গেল। আচ্ছা দাদা, তুমি তো এবার নেতৃত্ব গ্রহণ করতে পারো। না শিখা, নেতার কাজ অত সহজ নয়, মনে করলেই নেতা হওয়া যায় না। তাহলে নেতার লক্ষণ কি দাদা? কি দেখে চিনব? নেতার ডাক হবে দুর্বার।
শ্রীকৃষ্ণের বাঁশি শুনে ব্রজগোপীরা যেমন কুলমান বিসর্জন দিয়ে ছুটে যেত, নেতার ডাক হবে তেমনি। কোথায় সে নেতা পাবো দাদা? সেজন্য চিন্তা নেই বোনটি, যেদিন তোরা মানুষ হবি সেদিন নেতাও আসবেন। মানুষের নীতিকে আজ যারা পদদলিত করছে, স্বেচ্ছাচারিতায় আজ যারা বনের পশুকে হারিয়ে দিচ্ছে, তাদের জন্য পাশব শক্তির আবির্ভাব পৃথিবীতে বিরল নয়। কিন্তু বহু যুগ পূর্বে জন্মগ্রহণ করেও পশ্চাতর প্রাণী এই মানব আজও পশুধর্ম ছাড়তে পারল না। এই পশুধর্মকে যিনি জয় করতে পারবেন, তিনি হবেন সেই নেতা। পশুধর্ম একেবারে কি করে ছাড়া যায় দাদা? মানুষ তো পশুও না। শিখা, প্রাণীও বলতে পারিস। প্রাণ ধর্ম তো তাকে বিসর্জন দিতে বলা হচ্ছে না, প্রাণকে মহান করতে, বিশাল করতে বলা হচ্ছে। শিখা, আমি কতগুলো কঠোর নিয়ম পালন করি, দেখে হয়তো তোরা ভাবিস দাদা তোদের গোড়া, কিন্তু ভেবে দেখেছিস কি, পশুর কোনো বাধা ধরা নীতি নেই। উদর পালনের প্রয়োজনই তার নীতি। তাছাড়া অন্য নীতি যদি কেউ পালন করতে পারে তো সে মানুষ। সত্য কথা নিশ্চয় বলবো, এই প্রতিজ্ঞা মানুষই করতে পারে। হিংসা করব না, এ নীতি মানুষেরই পালনীয়। ঈশ্বর বলে কেউ থাকুক আর নাই থাকুক, প্রকৃতি মানুষের মধ্যে যে ভালো মন্দ বোঝাবার শক্তি দিয়েছেন, যে কল্যাণকরী বুদ্ধিটুকু দিয়েছেন, মানুষ কেন তাকে ব্যবহার করবে না বলতে পারিস? শিখা অনেকক্ষণ স্তব্ধ হইয়া রহিল। বিনায়ক আসিয়া বলিল, তোমাদের ভাই বোনের গল্প তো আর শেষ হবে না। এদিকে রান্না করা খাদ্য সব ঠান্ডা মেরে যাচ্ছে, আর পেটের খিদে গরম হয়ে উঠেছে। শিখার দুটি চোখ দরদে ভরিয়া উঠিল। বলিল, ও, এত খিদে পেয়েছে আপনার? তা ডাকলেই পারতেন আমাদের। চলুন চলুন। তপন হাসিয়া বলিল, না কহিতে ব্যথাটুকু পারে না বুঝিতে। যাও বলিয়া শিখা প্রায় ছুটিয়াই পলাইতেছে। তপন তাহার বেনিটা ধরিয়া আটকাইয়া ফেলিল। তারপর বলিল, মিতা পাতিয়েছিস যে, কিরকম মিতা তাহলে? খিদের সময় বুঝতে পারিস নে? আমি দাদারই খিদের কথা ভুলে গিয়েছিলাম, তা মিতা। তাহলে ওকে আর 1 ডিগ্রি প্রমোশন দে ভাই শিখা। ও খিদে মোটেই সইতে পারে না। মানে? কোন ক্লাসে প্রমোশন? মিতার ওপরের ক্লাসে। শিখা হাসিতে গিয়ে লজ্জায় লাল হইয়া উঠিল। বিনায়ক হাসি চাপিতে গিয়া অত্যধিক গম্ভীর হইয়া গেল এবং তপন ভাতের হাঁড়িটা লইয়া পাতায় ভাত পরিবেশন করিতে লাগিল। খাওয়া শেষ হলে শিখা বলিল, তুমি দিল্লি কি জন্য যাবে দাদা? কদিন দেরি করবে সেখানে? 1 দিন মাত্র। কি জন্য যাব সেটা এখন নাই শুনলি ভাই। তুমি বড্ড কথা লুকিয়ে রাখো দাদা। শুনলাম তো কি হলো ক্ষতিটা? প্রকাশ করে ফেলতে পারিস সেটা আমি চাইনি। কাজে সিদ্ধিলাভ করে অন্যের মুখে সুযশ শোনা আমার শিক্ষা বোনটি। তবে মনে রাখ, মিস্টার আর মিসেস চ্যাটার্জির স্নেহঋণ শোধ করবার জন্য যাচ্ছি। শিখার অনুরোধ করিল না, কিন্তু মনটি তাহার অত্যন্ত বিষণ্ণ হইয়া রহিল। দেখিয়া তপন তাহাকে কাছে ডাকিয়া সস্নেহে কহিল, আমি নাইবা রইলাম রে, যার হাতে তোকে দিচ্ছি সে তোর অযোগ্য হবে না। কিন্তু সেদিনটাতে আমি তোমার আশীর্বাদ পাবো না দাদা, আর কারো আশীর্বাদে তৃপ্তি হবে না আমার। আশীর্বাদ আজও করছি, আবার ফিরে এসেও করব, আর যতকাল বাঁচব করব। তোদের কল্যাণ কামনায় যে আমার জীবনের ব্রত শিখা। এই বিশাল পৃথিবীতে তুই, মীরা আর বিনায়ক ছাড়া আত্মীয় বলতে তো আমার আর কেউ। তপন থামিয়া গেল। অসহনীয় ব্যথায় তাহার কণ্ঠস্বর কাঁপিয়া উঠিতেছিল। সংযমী তপন আত্মসংবরণ করিল, কিন্তু শিখার নারী হৃদয় এ বেদনা সইতে পারিল না। দরদর ধারায় তরল মুক্তাবিন্দু তাহার 2 গণ্ডে ছড়িয়া উঠিল। বিনায়ক নীরবেই এই শোকাবহ দৃশ্য অন্যদিন দেখিয়া আছে, আজও দেখিল নীরবেই। আত্মসংবরণ করিয়া শিখা বলিল, তপতির আশে কি তুমি তবে ছেড়ে দিয়েছ দাদা? প্রায়, কারণ সে অন্য কাউকে ভালোবাসে কিনা আমি জানি নে, তবে আমায় সে গ্রহণ করবে না, এটা বহু প্রকারে জানিয়ে দিয়েছে। কিন্তু দাদা, তুমি সেখানে যেভাবে থাকো, যে ছদ্মবেশে সে তোমায় দেখেছে, তাতে তার মতো একজন শিক্ষিতা তরুণীর পক্ষে তোমাকে স্বামী স্বীকার করা কঠিন তো। আমি তো বলছি না শিখা যে সহজ, কঠিন নিশ্চয়ই, তবে সেটাও সম্ভব যদি সে আজও অনন্য পরায়ণা থাকে।
আছে কিনা জানবার জন্য আমি এত ধৈর্য ধরে অপেক্ষা করছি, এত অপমান সহ্য করছি। আমি যদি আজ আত্মপ্রকাশ করি তাহলে তো নিশ্চয়ই সে আমায় গ্রহণ করবে, কিন্তু তাতে সে পূর্বে আর কাউকে ভালোবেসেছে কিনা তার আমার জানা হবে না। তা যদি বেশি থাকে দাদা, তাহলে কি তুমি ওকে গ্রহণ করবে না? নিশ্চয়ই না। আমার জীবনে অন্যাসক্তা নারীর ঠাঁই নেই। শিখা, আমি কোনো মানবীকে আমার সহধর্মিনীর আসন দিতে চাই, যে মানবী শুধু দেহধর্মিনী নয়। এর জন্য যদি শত জন্মও আমার একক জীবন কাটাতে হয়, সেও ভালো। শিখা নীরবে তপনের মুখের দিকে চাহিয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, মিস্টার বোসকে দিয়ে তোমায় অপমান করালো, এরপর তোমার আর কিসের সন্দেহ দাদা? ছেড়ে দাও ও বাড়ি। দেরি আছে ভাই। মিস্টার বোসকে দিয়ে আমার অপমান করানোর জন্য কারণও থাকতে পারে। এমনকি সে আজও নির্মল আছে, ওইটা তার একটা বড় প্রমাণ। তাহলে আরও পরীক্ষা তাকে করবে? আমি কিছুই করব না শিখা, যা কিছু করবার সেই করবে। আমি শুধু জানতে চাইছি কাকে সে চায়। তা যদি জানতে না পারি তাহলে ওর মা বাপের কাছে পাওয়া স্নেহের যৎকিঞ্চিৎ ঋণ আমি শোধ করে যাব। তারই জন্য দিল্লি যাচ্ছি। তপন অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, শিখা, এদেশের মেয়েরাই স্বামীর নিন্দা শুনে মৃত্যুবরণ করেছে। মৃত স্বামীর কঙ্কাল নিয়ে দেশে দেশে ফিরেছে। গলিত কুষ্ঠ স্বামী কাঁধে করে বয়ে বেরিয়েছে। আধুনিকা তোরা, অতটা বাড়াবাড়ি না হয় নাই করলি। কিন্তু দুর্ভাগ্যক্রমে কারো ভাগ্যে যদি মূর্খ স্বামী জোটে, তো তাকে কি স্নেহের সুরে একটা কথাও বলবি নে? বন্ধু দিয়ে অপমান করে তাড়াবি? তার চেয়ে নিজেকে বলা উচিত নয়, তুমি চলে যাও, আমি তোমায় চাইনি। তপতি যদি বলতো সে অন্য কাউকে ভালোবাসে, তাহলে আমি সানন্দে তাকে তার প্রিয়তমের হাতে তুলে দিতাম। আজও তার জন্য প্রস্তুত হয়ে আছি আমি। শিখা, কিন্তু তপতির মনের খবর জানবার সুযোগ আমার খুবই কম। ওর মা বাবাকে কথাটা জানালে তারা অত্যন্ত আহত হবেন, তাই নিজেই সহ্য করছি। দুঃখ আমি বিস্তর সহ্য করেছি, এটাও সইতে পারব। তোরা সুখে থাক। তপন চলিয়া গেল। শিখা নির্নিমেষ দৃষ্টিতে তার গমনপথের দিকে চাহিয়া রহিল। তপতি নির্বাক হইয়া চাহিয়াছিল কার্ডখানার দিকে, শিখার বিবাহের নিমন্ত্রণপত্র। তপতি এবং তপন দুজনকে এক পত্রে নিমন্ত্রণ করা হইয়াছে। তপতির গাত্রদাহ হইতেছিল ওই ইতর লোকটার সহিত তার নাম যুক্ত হইতে দেখিয়া। কিন্তু নিরুপায় নিষ্ফল গর্জন ছাড়া তপতি আর কি করিবে? সৌভাগ্য এই যে তপতি সেদিন এখানে থাকিবে না। দিল্লিতে নিখিল ভারত সঙ্গীত প্রতিযোগিতায় যোগদানের জন্য কালই তারা যাত্রা করিবে। তপতি নিচে আসিয়া বসিল বন্ধুদের অপেক্ষায়। অনেক কিছু আয়োজন করিবার আছে তাহাদের। মিস্টার ব্যানার্জি, মিস্টার অধিকারী, মিস্টার শ্যানাল, রেবা, সিক্তা, শৈলজা ইত্যাদি আসিয়া পৌঁছিল। রেবা বলিল, বন্ধুর বিয়েতে থাকবি না তুই? কেমন ছেলে রে, তুই জানিস? তপতি অত্যন্ত তাচ্ছিল্যের সহিত কহিল, জানার দরকার? সে যখন আমায় ছাড়তে পেরেছে, তখন আমিই বা পারব না কেন? ঠিক কথা, তবে বিয়েটা কার সঙ্গে হচ্ছে জানতে ইচ্ছে করে। জেনে আয় গিয়ে। নাম তো দেখলাম বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তপতি একটা দীর্ঘশ্বাস নিজের অজ্ঞাতে মোচন করিল। মিস্টার ব্যানার্জি তাহার কথাটা ধরিয়া বলিলেন, বিলেত ফেরত না কি করে কি? জানি নে, বলিয়া তপতি অন্যদিকে চাহিয়া রহিল। তাহার নিজের দুর্ভাগ্য আজ তাহাকে অপরের সৌভাগ্য ঈর্ষান্বিত করিতেছে। তপতি বুঝিতেছে ইহা অন্যায়, কিন্তু তাহার আয়ত্তের বাহিরে। নিজের মনের এই শোচনীয় অধোগতি আজ তপতিকে ব্যথা দিল না, বিষাক্ত করিয়া দিল। তাহার যত কিছু জ্বালা তপনের সর্বাঙ্গে ঢালিয়া দিতে পারিলে তপতি যেন কতকটা জুড়াইতে পারে। মিস্টার অধিকারী বলিলেন, লোকটা ব্রাহ্মণ না হিন্দু না খ্রিস্টান জানেন? হিন্দুই হবে বোধ হয়। শিখা কি আর অন্য ধর্মের কাউকে বিয়ে করবে? ওর যা হিন্দুয়ানি স্বভাব, ওর বাবা তার উপর যান, আর মা যান তারও উপরে। রেবার কথাগুটি শুনিয়া সকলে হাসিল। হাসিল না শুধু তপতি। গম্ভীর মুখে খানিক বসিয়া থাকিয়া কহিল, ভালোই, শিখা হচ্ছে আর্য নারী। কেন, আমরাও তো আর্য নারী।
আমরাই বা সতীর কম কি? রেবা কহিল, বেফাস কথা কেন বলিস রেবা? সতীতের মানে বুঝিস? তপতির উষ্ণ কথায় সবাই চুপ হয়ে গেল। মিস্টার ব্যানার্জি কহিলেন, আমরাও জানি না সতীতের মানে, আপনি যদি বলেন দয়া করে, শুনে ধন্য হই। জানেন, কোনো কালে কেউ সতী ছিল বলে আমি বিশ্বাস করি না। কেন? সীতা, সাবিত্রী, বেহুলা। রেবা তরিতে কথাটা বলিয়া তপতির মুখের দিকে চাহিল। কলহাসে তপতি ঘর ভরাইয়া দিয়া বলিল, থাম থাম, সীতার মতন বোকা মেয়ে পৃথিবী তার জন্মায়নি। আর সাবিত্রী তো 1 নম্বর পলিটিশিয়ান। আর নির্লজ্জ বেহুলার কথা বলতেও ইচ্ছে করে না। একটা ফার্স্ট ক্লাস ককেট। নাচনি সেজে নিজের কাজ গুছিয়ে নিয়ে ফিরে এলো। সবাই উচ্চহাস্য করিয়া উঠিল। মিস্টার ব্যানার্জি প্রশ্ন করিলেন, সীতা বোকা কিসে প্রমাণ হয়? বরাবর প্রথম রাবণের মতো একটা পশু প্রকৃতির লোককে অত রূপগুণ থাকা সত্ত্বেও সীতা খেলাতে পারেনি। অশোক বনে পড়ে পড়ে মার খেল। তারপর আগুনে পুড়ে পরীক্ষা দিয়ে নিজের আত্মার করল অপমান। রানী তুই না হয় নাই হতিস বাপু, তা বলে পরীক্ষা দিবি কিসের জন্য? 3 নম্বর বোকামি, তার পরের কথায় তার নিষ্ঠুর স্বামী তাকে দিল বনবাস, আর সে দিব্যি বনে চলে গেল। কেন? সেও তো একজন প্রজা। বিনা অপরাধে তার শাস্তি কেন সে মেনে নিল? কেন বিচার চাইল না? তাতে সে স্বামীকেও স্বধর্মের পথে চালনা করতে পারত। সতী হবার কাঙ্গালপনায় ওই মেয়েটা নারীদের চরম অপমান ঘটিয়েছে। 4র্থ দফায় সে করল পাতাল প্রবেশ। আত্মহত্যার আর ভালো উপায় তখনকার দিনে ছিল কি না আমার জানা নেই। পটাশিয়াম সায়ানাইড তখনও বার হয়নি। কিন্তু আত্মহত্যাও করল কেন? এই কাপুরুষত্ব, কার নারীত্ব! সবাই উচ্চস্বরে হাসিয়া উঠিল। তপতি ধমক দিয়ে কহিল, থামুন, হাসি কেন অত? এই কানারিত্ব আমি কিছুতেই সমর্থন করি নে। সীতার যদি এতটুকু বুদ্ধি থাকত, তাহলে রামের গড়া সোনার সীতাকে ভেঙে চুরমার করে বলতে পারত, আমি পরীক্ষাও দেব না, আত্মহত্যাও করব না। তুমি আমায় বিয়ে করেছ, বনে যদি যেতে হয় চলো দুজনেই। তোমার বোকামির জন্য আমার একা কোনো শাস্তি হবে? তুমি গিয়েছিলে কেন সোনার হরিণ ধরতে? কেন তুমি রাবণের বাড়ি থাকার সময় আমায় আত্মহত্যা করতে বলনি? কেন তুমি অগ্নি পরীক্ষাটা এখানে এনে করলে না? কেনই বা তুমি বিনা বিচারে আমায় বনে পাঠালে? নিজে যেমন তুমি নির্বুদ্ধিতা করে একটা বুড়ো স্ত্রৈনলোকের কথা রাখবার জন্য বনে গিয়েছিলে, তেমনি কি সবাই বোকা নাকি? কিন্তু সীতা এত বোকা ছিল, আর ছিল সতীত্বের নামে কাঙ্গাল, যে এসব কথা ওর মাথায় একদম ঢোকেনি। আলোচনাটা অত্যন্ত সরল এবং উপভোগ্য হইতেছে ভাবিয়া মিস্টার অধিকারী কহিলেন, আচ্ছা, সাবিত্রী সম্বন্ধে আপনার কি মন্তব্য? শি ওয়াজ এ গ্রেট পলিটিশিয়ান। সাবিত্রী সতী কিনা বলতে পারি না, তবে সীতার চেয়ে সে 1000 গুণ বুদ্ধিমতী। যমরাজার মতো ঘড়িয়াল লোককে সে 7 ঘাটের জল খাইয়ে দিল। নারীত্বের সম্মান সে কিছুটা রেখেছে, এজন্য ওকে আমি শ্রদ্ধা করি। দেখুন না, রাজার মেয়ে তো, চেহারা নিশ্চয় ভালো ছিল। যমরাজাও এসে গেছে, আর সাবিত্রী আরম্ভ করেছে নানা রকম কথার প্যাচ। পুরুষ মানুষের মাথা ঘুলিয়ে দিতে কতক্ষণ! শেষ যখন বলল তার 100 ছেলে চাই, তখন যম ভাবল, আহা বেচারা, এই বয়সে সেক্স আকাঙ্ক্ষাটা মিটাবার বায়না ধরেছে, অস্বাভাবিক তো কিছু নয়। দিয়ে দিল বর। সাবিত্রী যে পলিশি করে ওর প্রার্থনার মধ্যে সত্যবানের দ্বারা কথাটা ঢুকিয়ে দিয়েছে, রূপমুগ্ধ যমের তখন আর সেদিকে খেয়াল নেই। কেমন কৌশলে বর নিল বলুন তো? 100 ছেলে, বছর একটা হলেও স্বামী তার অন্তত 100 বছর বাঁচবে। ছেলের আর কিছু দরকার ছিল বলে তো মনে হয় না। দরকার যা ছিল তা সে ঠিক আদায় করে নিয়েছে। এমনি তীক্ষ্ণ বুদ্ধি থাকলে যদি সতী বলা চলে, তাহলে অবশ্য সাবিত্রী সতী। মিস্টার স্যানাল পুনরায় প্রশ্ন করিলেন, বেহুলার কথাটাও বলুন একটু। ও আর বলে কাজ নেই। ও যখন দেখল যে দেবতারা তার স্বামীকে বাঁচিয়ে দিতে পারে, তখন সেখানে গিয়ে নাচ গান যা কিছু করা দরকার করে স্বামীর জীবনটাকে ফিরিয়ে নিল। আধুনিক যেসব মেয়েকে চাঁদা আদায় করতে পাঠানো হয়, বেহুলা তাদের চেয়ে অনেক উঁচু দরের ককেট। তপতির প্রত্যেক কথা হাস্যোদ্রেক করিলেও তাহার চিন্তাশীলতার গভীরতা অন্যান্য সকলকে অভিভূত করিতেছিল। হাসিতে গিয়েও তারা ভাবিতেছিল তপতির চিন্তাধারা
ভিন্ন খাতে বহিয়া চলে। আর দম্পতি ভাবিতেছিল, ভারতের চির বরেণ্যা কজন মহামানবীর চরিত্রের যে সমালোচনা আজ সে করিতেছে, তাহা শুনিলে তাহার ঠাকুরদা হয়তো মূর্ছা যাইতেন। তপতির মনে বেশ একটা তীব্র সুরার আনন্দ অনুভূত হইতেছে। ঠাকুরদার মৃত আত্মা যদি কোথাও থাকেন তো শুনুন, তাহার নাতনি ঠাকুরদার চিন্তাকে অতিক্রম করিয়া গিয়াছে। মিস্টার শ্যানাল এবার বেশ জোরে হাসিয়া কহিলেন, আপনার অভিধানে তাহলে সতী কথাটা নেই কেমন? থাকবে না কেন? সৎ কথাটার স্ত্রীলিঙ্গ সতী, কিন্তু সৎ কাকে বলে তা বুঝতে হলে অভিধান দরকার। ঠাকুরদা বলতেন সৎ চিরস্থায়ী আর অপরিবর্তনীয়, কিন্তু এরকম কোনো কিছু আমি তো খুঁজে পাইনে। ভগবান যদি বা থাকেন তো তিনি দেশকাল পাত্র হিসেবে পরিবর্তিত হন, অর্থাৎ তিনি নেই। আছে মানুষের কল্পনা, যার পরিবর্তন অবশ্যম্ভাবী। ভগবান না থাকাই ভালো, অনেক হাঙ্গামা চুকে যায়। আর থেকেই বা উনি কি করছেন আমাদের? কথাটা বলিয়াই মিস্টার ব্যানার্জি টানিয়া টানিয়া হাসিতে লাগিলেন। তার থাকার ভয়ানক দরকার, নইলে মানুষ তার হৃদয়ের শ্রদ্ধা ভক্তিগুলো দেবে কাকে? চৈতন্যের মতন খোল বাজিয়ে দিনরাত কান্নাকাটি কেবল ওই নির্বিকার ভগবান সইতে পারেন। ওই তাণ্ডব কোনো মানুষের উপর চালালে সেও যে নির্বিকার পাথর বনে যাবে। তপতের কথায় আবার সকলে হাসিয়া উঠিল। আকস্মাৎ তপতি ঠাকুরদার হাতে গড়া মন চিৎকার করিয়া উঠিল, এ সত্য নয়, তপতে আত্মবঞ্চনা করিতেছে। নিজেকে সংশোধন করিবার জন্যই যেন সে বলিয়া উঠিল, ওই নির্বিকার ভগবান আছে, ও থাক, ওকে মানুষের বড় দরকার। যে কথা নিজের কাছেও বলতে মানুষ কুণ্ঠিত হয়, সে কথাও ওর কাছে বলে খানিকটা হালকা হওয়া যায়। জীবনে এমন দুঃসময় আসে যখন একটা অচেতন কিছুকে চেতন ভেবে নিজের সুখ দুঃখের কথা বলতে ভালো লাগে। ভালো লাগে নিজের আরোপিত স্নেহকেই তার কাছ থেকে ফিরে পেতে। নিজের ক্ষুদ্রতাকে মানুষ নিজের কল্পনার বিশালতার মধ্যে অনুভব করতে চায়। তপতে কথাগুলো বলিয়া যেন দম লইতেছে। তাহলে ভগবানকে মেনে নিলেন আপনি? মিস্টার ব্যানার্জি পুনঃপ্রশ্ন করিলেন। মানা না মানায় ওর কিছু এসে যায় না। ওকে দরকার হলে ডাকব, না হলে ডাকবার দরকার নেই। এমন সুবিধার জিনিস না ত্যাগ করাই বুদ্ধির কাজ। চলুন, এখন সব গোছগাছ করে নিতে হবে। তপতে উঠিল এবং বাধ্য হইয়া অন্য সকলেও উঠিল। পরদিন বিকেলের ট্রেনে তপতিদের দল মিস্টার ব্যানার্জি ও মিস্টার শ্যানাল কর্তৃক পরিচালিত হইয়া যথাসময়ে হাওড়ায় পৌঁছিয়া রিজার্ভ ফার্স্ট ক্লাসের দুটি কক্ষে স্থান গ্রহণ করিল। ট্রেন প্রায় ছাড়ে ছাড়ে এমন সময় তপন একজন কুলির মাথায় সুটকেস ও বেডিং লইয়া তপতিদের কামরার সামনে দিয়া চলিয়া গেল। মিস্টার ব্যানার্জি কহিলেন, তপনবাবু যাচ্ছে নাকি? তপতে লক্ষ্য করে নাই। মিস্টার ব্যানার্জির কথায় চাহিয়া দেখিল, তপন যে গাড়িতে উঠিতেছে তাহার দরজাটায় একটা বড় অক্ষরের ৩ নম্বর। মিস্টার ব্যানার্জি কহিলেন, কিরকম, থার্ড ক্লাসে যাচ্ছে যে? তপতে চুপ করিয়া রহিল। বিস্ময় ও লজ্জায় তাহার মাথা নিচু হইয়া গিয়াছে। কিছুক্ষণ চুপ থাকিয়া সে মিস্টার ব্যানার্জি ও মিস্টার শ্যানালকে কহিল, ও যে আমাদের কেউ, একথা যেন এখানে আর কেউ না শোনে, বুঝলেন? লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। মিস্টার ব্যানার্জি বলিলেন, আমরা এত নির্বোধ নই মিস চ্যাটার্জি, কিন্তু লোকটা কি ধরিবাজ। আপনার বাবার কাছে নিশ্চয়ই ফার্স্ট ক্লাসের ভাড়াও আদায় করেছে, টাকাটা জমিয়ে নিল। ইহা ছাড়া আর কি কারণ থাকতে পারে? বাবা নিশ্চয়ই জামাইকে থার্ড ক্লাসে পাঠাবেন না। কোটিপতি লোকের জামাই তপন থার্ড ক্লাসে যাইতেছে শুনিলে লোকে কি ভাবিবে? রাগে দুঃখে তপতির কান্না পাইতে লাগিল। স্থির করিল, ফিরে আসিয়া বাবাকে বলিয়া ইহার প্রতিকার সে করিবেই। তখনকার মতো তপতি বিষয়ান্তরে মনোসংযোগের চেষ্টা করিল, কিন্তু মনের ভিতর যেন একটা আগ্নেয়গিরি ফাটিয়া গিয়াছে। তাহার ধূমায়িত শিখায় তপতির চক্ষু অন্ধ হইয়া যাইবে। ওই লোকটার সীমাহীন অর্থলোলুপতা তপতির পিতাকে পর্যন্ত অপদস্থ করিতেছে। ধনির দুলালি আভিজাত্য গৌরবে গৌরবিনী তপতি ভাবিতেই পারে না। থার্ড ক্লাসে যাইতেছে তাহার স্বামী, তাহারই পিতার যাবতীয় বিষয় সম্পত্তির মালিক। নির্বাক তপতির মনের ভাব বুঝিয়া মিস্টার ব্যানার্জি কহিলেন,
আর দেরি করে লাভ কি মিস চ্যাটার্জি? আপনার বাবাকে বলে ওকে তাড়িয়ে দিন বাড়ি থেকে। আপনার মতো মেয়েকে পাওয়া যে কোনো উচ্চশিক্ষিত যুবকের অহংকারের বিষয়। অবশ্য বিবাহ বিচ্ছেদের দলিলটা রেজিস্ট্রারি করিয়ে নিতে হবে তার আগে। তপতে এবারও একটা হুঁদিয়া অন্যদিকে সরিয়া জানলায় মুখ বাড়াইল। নিখিল ভারত সঙ্গীত প্রতিযোগিতায় খেয়াল গানে প্রথম পুরস্কার পাওয়ার আনন্দ লাভ করিতে গিয়া তপতের মন বিষাদে পূর্ণ হইয়া গেল। এই গান তাহার শুনিবে কে? কার জন্য তপতির এই সাধনা? সে কি ওই নিতান্ত অপদার্থ একটা গণ্ডমূর্খের জন্য? তপতের বিষবাষ্প যেন তপনকে এই মুহূর্তে দগ্ধ করিয়া দিতে চায়। মিস্টার ব্যানার্জি এবং মিস্টার সান্যাল তপতের মনের গতি সর্বদা লক্ষ্য করিতেছেন। তাহাদের কাজ হাসিল করবার ইহাই উৎকৃষ্ট সুযোগ। তপতের নিকট আসিয়া কহিলেন, চলুন একটু বেরিয়ে আসা যাক, হুমায়ুনের কবর দেখে আসিগে। তপতে আপত্তি করিল না। একটু বাহিরে গিয়া আপনার চিত্তবেগ প্রশমিত করিতে তাহারও ইচ্ছে জাগিতেছিল। ট্যাক্সি চড়িয়া সকালে যাত্রা করিল। পৃথ্বীরাজ রোডের উপর দিয়ে গাড়ি চলিয়াছে। দুই পাশে ঘন সবুজ ঘাসে ঢাকা জমি, তাহার উপর বাবলা বন, যেন সুন্দর অতীতের পথ ধরিয়া চলিয়াছে তাহারা পৃথ্বীরাজেরই রাজত্বে। তপতে হঠাৎ কহিল, সংযুক্তার কথা মনে পড়ছে। যোগ্য স্বামীকে পাবার জন্য বাপমাকে ছাড়তে সে দ্বিধা করেনি। অদ্ভুত মেয়ে। মিস্টার ব্যানার্জি তাহাকে উস্কাইবার জন্য কহিলেন, আপনার মনের শক্তিও কিছু কম নয়। আজ দীর্ঘ 7 মাস আপনি মার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তপতে একটা নিঃশ্বাস ছাড়িল, তারপর ধীরে ধীরে কহিল, যুদ্ধ এখনো করিনি মিস্টার ব্যানার্জি, এ কেবল সমর আয়োজন চলেছে। কিন্তু সংযুক্তার মতো ভাগ্য তো আমার নয়। আমার পৃথ্বীরাজ এখনও আসেনি। মিস্টার ব্যানার্জি ও মিস্টার সান্যাল চকিত হইয়া উঠিলেন। তপতির মনটাকে তাহারা আজও আকর্ষণ করতে পারেন নাই তবে? কে তবে উহাকে লাভ করিবে? এখনই সেটা জানিয়ে নেওয়া দরকার। বলিলেন, আপনার পৃথ্বীরাজ কিভাবে আসবেন বলতে পারেন মিস চ্যাটার্জি? না, যেদিন আসবেন সেদিন বলতে পারব। আজ শুধু জানি যারা এতদিন আসছেন তারা কেউই পৃথ্বীরাজ নন। তাদের মধ্যে অনেক ঘড়ি আছেন, কিন্তু পৃথ্বীরাজ নেই। তপতের ইঙ্গিত ব্যাঙের কাছে ঘেঁষিয়া মিস্টার ব্যানার্জিদের পীড়িত করিতেছে। মিস্টার ব্যানার্জি আজ মরিয়া হইয়া উঠিয়াছেন। কহিলেন, ঘড়ির হাতে পৃথ্বীরাজের পরাজয় ঘটেছিল, বীরত্ব তার কম ছিল না মিস চ্যাটার্জি। দুর্ভাগ্য সংযুক্তার। বাবা তার জয়চন্দ্র, আর সৌভাগ্য সংযুক্তার স্বামী তার মৃত্যুঞ্জয়ী। ঘড়ির বীরত্ব দেশ জয় করতে সক্ষম, নারী হৃদয় নয়। কারণ নারী নিজে ছলনাময়ী বলে ছলনা কপটতাকে অত্যন্ত ঘৃণা করে। নারী নিশ্চিত নির্ভরতায় তাকে আত্মদান করবে, যে তাকে ছলনা দিয়ে ভুলায় না। অত্যন্ত সহজে এসে সেই তার বুকের পদ্মটিতে গন্ধ হয়ে ফোটে যে পুরুষ আপন পৌরুষ মহিমায় মৃত্যুপথকে উজ্জ্বল করে তুলবে। চালাকিতে নয়, ছলনায় নয়, কপটতায় নয়। নারী নিজে সাংঘাতিক কপট, তাই অন্যের কপটতা সহজে বুঝতে পারে। আপনি কি বলতে চান যে আমরা আপনার সঙ্গে কপটতা করি? হ্যাঁ, তাই। তার প্রমাণ আপনার এই প্রশ্নটি। আপনি যদি অকপট হতেন তাহলে এই প্রশ্ন আপনাদের মনে আসতো না। আমি তো কোনো ব্যক্তিগত কথার আলোচনা করিনি। আপনি নিজেই ধরা পড়লেন। তপতে হাসির বিদ্যুৎ হানিল। মিস্টার ব্যানার্জি ও মিস্টার সান্যাল মুশড়াইয়া পড়িতেছেন। কিন্তু মিস্টার সান্যাল কানে কানে মিস্টার ব্যানার্জিকে বললেন, আধুনিক সাইকোলজি বলে মেয়েরা যাকে ভালোবাসে তাকেই ওরকম আক্রমণ করে, অতএব ভাবনার কিছু নাই। কথাটা শুনিয়া মিস্টার ব্যানার্জি প্রীত হইয়া কহিলেন, কপটকে কপটতা দিয়ে তো জয় করা যায়। তপতে মধুর হাসিল, একটু থামিয়া বলিল, জয়ীর লক্ষণ হচ্ছে বিজিতের আকাঙ্ক্ষা পূর্ণ করা। পারবেন তো? নিশ্চয়ই, বলুন কি আকাঙ্ক্ষা? মিস্টার ব্যানার্জি সাগ্রহে চাহিলেন তপতির দিকে। উপস্থিত যৎ সামান্য। ওই যে লোকটা বসে আছে, পেছনে চুলগুলো ঠিক তপনবাবুর মতো। দেখে আসুন তো ও সেই কিনা। আপনাকে আশা করি চিনতে পারবে না। সম্ভব নয় বলিয়া মিস্টার ব্যানার্জি গাড়ি হইতে নামিয়া গেলেন।
হুমায়ুনের কবরের নিকট এক টুকরো ঘাসে ভরা জমির উপর তপন নিশ্চলভাবে বসিয়াছিল। মিস্টার ব্যানার্জি গিয়া দেখিলেন এবং নমস্কার করে জিজ্ঞাসা করিলেন, আপনি বাঙালি দেখছি? হ্যাঁ, বলিয়া তপন তাহার মুখের পানে তাকাইল। মিস্টার ব্যানার্জিদের সহিত তাহার পরিচয় নাই। ব্যানার্জি জিজ্ঞাসা করিলেন, বেড়াতে এসেছেন বুঝি? কদিন থাকবেন? উত্তরে তপন জানাইল তাহার কাজ শেষ হইয়াছে। কাল সে আগ্রা যাইবে, পরশু বৃন্দাবন ধাম দর্শন করিয়া পরদিন কলিকাতা ফিরিবে। মিস্টার ব্যানার্জি হয়তো আরও কিছু জিজ্ঞাসা করিতেন, কিন্তু তপন উঠিয়া নমস্কার করিয়া অদূরে দণ্ডায়মান টাঙায় চড়িয়া প্রস্থান করিল। মিস্টার ব্যানার্জি ফিরিয়া তপতিকে সব কথা জানাইয়া শেষে কহিলেন, ভদ্রলোক দেখলেও ভয় পায়। পায় হয়তো, চলুন কাল আমরাও আগ্রা যাই। এভাবে কেন তপনের পেছনে ঘুরিয়া মরিবে? জিজ্ঞাসার উত্তরে তপতি জানাইল, উহার পেছনে একটু গোয়েন্দাগিরি করা দরকার, নতুবা বাবা মাকে কি বলিয়া সে বুঝাইবে যে তপনকে বাড়িতে রাখা যায় না? আগ্রা এবং বৃন্দাবনে সে কি করে জানিতে হইবে। ওই সঙ্গে আগ্রা শহরটাও দেখা হইয়া যাইবে আরেকবার। পরদিন নিউ দিল্লি স্টেশনে একটি প্রথম শ্রেণীর কামরায় আসিয়া উঠিল তপতিদের দল। তপনকে তাহারা অনেক খুঁজিয়াও দেখিতে পাইল না। তপতি সে দীর্ঘ পথ বসিয়া বসিয়া ভাবিতে লাগিল, হয়তো তপন এই গাড়িতে আসে নাই, কিংবা কোনো থার্ড ক্লাসের ভিড়ে লুকাইয়া গিয়াছে। যদি না আসে তবে তপতিদের পরিশ্রম বৃথা হইবে। তপতি জানিতে চায়, এত দূরে আসিয়া ওই অদ্ভুত লোকটা কি করিতেছে। বেলা 12টায় গাড়ি আসিয়া আগ্রায় থামিল। জিনিসপত্র গুছিয়া সিসিল হোটেলের লোকদের সহিত গাড়িতে উঠিতে গিয়া মিস্টার ব্যানার্জি দেখাইলেন, একটা টাঙায় সুটকেসও বেডিং হাতে তপন উঠিয়া চলিয়া গেল। হয়তো কম দামের কোনো হোটেলে উঠিবে। এইভাবে পয়সা বাঁচাইতে গিয়া তপন যে তাহার সম্মানিত পিতার কতখানি অপমান করিতেছে তাহাও ইডিয়ট বোঝে না। তপতির সর্বাঙ্গ জ্বলিতে লাগিল। হোটেলে আসিয়া স্নানাহার সারিয়া সকলেই বলিল, ফতেপুর সিক্রি, আগ্রা ফোর্ট, ইদমাত উদ্দৌলা ইত্যাদি দেখিতে যাইবে। তপতির মন অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িয়াছে। সে অসুস্থতার ছুতা করিয়া হোটেলেই পড়িয়া রহিল। আগ্রা সে পূর্বে 2 বার দেখিয়াছে। অন্যান্য সকলে চলিয়া যাইবার পর তপতি ভাবিতে বসিল তাহার জীবনের অপরিসীম ব্যর্থতার ইতিহাস। তপনকে ভালোবাসিবার আকাঙ্ক্ষা সে তাহার মনের অলিগলিতে ঘুরিয়াও কুড়াইয়া পাইল না। ওই লোকটার উপর বিতৃষ্ণা কেবল জাগিয়া ওঠে এবং বিতৃষ্ণার কথা ভাবিতে গিয়া ক্রোধে সর্বাঙ্গ জ্বলিয়া যায়। উহার হাত হইতে উদ্ধার লাভের কি কোনো উপায় নেই? সারাদিন চিন্তার পর ক্লান্ত তপতির মনে হইল প্রেমের শ্রেষ্ঠ তীর্থ তাজমহলটা একবার দেখিয়া আসিবে। হোটেলের গাড়ি আনাইয়া তপতি উঠিয়া বসিল। আশ্চর্য! তাজমহলের সম্মুখে ঝাউ বিথি বেষ্টিত প্রকাণ্ড চত্বরে বসিয়া আছে তপন, দৃষ্টি সম্মুখে প্রসারিত। তাজের শুভ্র মর্মর মূর্তিকে যেন সে ধ্যান করিতেছে। তপনের পেছন দিকটা তপতি ভালোভাবেই চিনিত। ঘাড়ের পাশে সেই কালো তিলটি, লম্বা গভীর কালো কোকড়ানো চুল লতায় পড়িয়াছে যেখানে। সামনে গেলে পাছে তপতিকে দেখিয়া তপন চলিয়া যায়, এই ভয়ে তপতি পশ্চাতে অপেক্ষা করিতে লাগিল। সন্ধ্যা হইতেছে। আষাঢ় পূর্ণিমার স্নিগ্ধ জ্যোৎস্নায় বিরহী সম্রাটের প্রেমদূতি যেন ভাষা লাভ করিতেছে। তপন উঠিয়া তাজমহলের মধ্যে আসিল। তপতি তাহার অনুসরণ করিয়া চলিয়াছে। জনতার মধ্যে কে কোথায় কি উদ্দেশ্যে চলিতেছে তপন লক্ষ্যমাত্র করিল না। সম্রাট সম্রাজ্ঞীর সমাধি পাশে আসিয়া সে হাতের ফুলগুলি অঞ্জলিবদ্ধ করিয়া আবৃত্তি করিল। হে সম্রাট কবি, এই তব জীবনের ছবি, এই তব নব মেঘদূত, অপূর্ব অদ্ভুত। চলিয়াছে বাক্য হারা এই বার্তা নিয়া, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া। তপতির বিস্ময় সীমাতিক্রম করিয়া গিয়াছে। এই তপন, সত্যি তপন তো? কিংবা তপতি অন্য কাহাকেও তপন ভাবিয়াছে? না, তপতির ভুল হয় নাই। ও যে তপন। তাহার পরিচয় রহিয়াছে উহার পোশাকে।
ওই পোশাক সে দিল্লিতেও পরিয়াছিল, ওই রং, ওই রকম কোট। তপন প্রণাম করিয়া চলিয়া আসিল। তপতি পেছনে পেছনে আসিতেছে বরাবর। তাজমহলের সুবিস্তৃত আঙিনা পার হইয়া তপন বাহিরের গাড়ি থামিবার জায়গায় আসিল। তাহার টাঙ্গাওয়ালা কহিল, আইয়ে। তপতি তরিতে তপনের নিকট আসিয়া বলিল, আমায় একটু পৌঁছে দেবেন? তপন এক মুহূর্ত ইতস্তত করিয়া বলিল, একা এসেছেন? চলুন, কোথায় যাবেন? সিসিল হোটেল। বলিয়া তপতি চাহিল জ্যোৎস্নালোক দীপ্ত তপনের মুখের পানে। ভালো দেখা যায় না, তথাপি তপতির মনে হইল এমন সুন্দর সে আর দেখে নাই। টাঙ্গার সামনেকার আসনে তপতি উঠিয়া বসিল। তপন বসিল পেছনে। এদিকে আসুন। তপতি অনুরোধ করিল তপনকে তাহার পাশে বসিতে। থাক, আমি বেশ আছি বলিয়া তপন আদেশ করিল গাড়ি চালাইতে। কেন, এখানে আসবেন না? তপতির কণ্ঠে অজস্র বিস্ময়। মাফ করবেন, আমি অনাত্মীয়া মেয়েদের পাশে বসিনে। তপনের কণ্ঠস্বর দৃঢ়। অনাত্মীয়া? আমি আপনার অনাত্মীয়া নাকি? এই রাখো। তপতি কঠোর আদেশ করিল চালককে। রাগে তপতির আপাদমস্তক ঝিমঝিম করিয়া উঠিয়াছে। লাফ দিয়া গাড়ি হইতে নামিয়া পড়িয়া সক্রোধে কহিল, আমিও অনাত্মীয় পুরুষের গাড়িতে চড়ি না। বলিয়াই অপেক্ষামাত্র না করিয়া তপতি হোটেলের গাড়িতে চড়িয়া প্রস্থান করিল। ব্যাপারটা কি ঘটিল? কেন উনি এভাবে চলিয়া গেলেন? তপন কিছুমাত্র বুঝিতে না পারিয়া বিব্রতভাবে চাহিল। কোনো নারীর মুখের পানে সে পারতপক্ষে তাকায় না, ইহাকেও চাহিয়া দেখে নাই। একে কোনো মহিলা পৌঁছাইয়া দিতে বলিতেছেন, তপনের অন্তরের কাছে ইহাই যথেষ্ট আবেদন। সমস্ত ব্যাপারটা তপনের দুর্গেয় বোধ হইতেছে। গাড়িতে উঠিয়া উত্তেজনার আতিশয্যে তপতি কয়েক মুহূর্ত প্রায় কোনো চিন্তাই করিতে পারিল না। তাহার মনে হইতেছিল তপন তাহাকে এত বেশি অসম্মান করিয়াছে যা পৃথিবীর কোনো মেয়েকে কোনো পুরুষ কখনো করে নাই। কিন্তু সন্ধ্যার শীতল বায়ুর স্পর্শে এবং তপনের সুন্দর মুখের মোহমদিরায় জাদুমহিমায় তপতি যেন কিছুটা কোমল হইয়া গেল। তাহার মনে পড়িল তপতি যে এখানে আসিয়াছে ইহা তপন তো জানে না। অনাত্মীয়া মনে করা তাহার পক্ষে অস্বাভাবিক নয়। কিন্তু আজ দীর্ঘ 7 মাস তপন একই বাড়িতে তপতির সহিত বাস করিতেছে। এতকালেও কি সে তাহাকে চেনে নাই? নিজে তপন মুখ ফিরিয়া থাকে, চোখে ঠুলি পড়ে। তথাপি তপতির তাহাকে চিনতে ভুল হইল না। আর তপন তাহাকে অত কাছে দেখিয়াও চিনিল না। তপন নিশ্চয় তাহাকে ঠকাইয়াছে। এইভাবে তপতিকে অপমানিত করিয়া সে তপতির অপমানের শোধ লইল। কিন্তু তাহার ব্যবহারে তো সেরূপ মনে হইল না। এই মুহূর্তে তপতির মনে প্রশ্ন জাগিল, তপন তাহাকে অনাত্মীয় বলায় সে ক্ষুণ্ণ হইয়াছে কিংবা অপমানিত বোধ করিতেছে। তপতির পিতার অন্নদাস একটা দরিদ্র ভিক্ষুক। তপতির আত্মীয়তাকে অস্বীকার করিবার শক্তি তপন পাইবে কোথায়, কোন সাহসে? বিবাহের বন্ধন গ্রন্থি আধুনিককালে এমন কিছু জটিল নয় যাহা খুলিতে তপতির খুব বেশি আটকাইতে পারে। কিন্তু কেন তবে লোকটা তপতিকে অপমান করিল? সে কি সত্যিই তবে তপতিকে চেনে নাই? না চেনাই সম্ভব। এমন অস্থিরভাবে গাড়ি হইতে না নামিয়ে আসিলেই ভালো হইত। বলিল যে অনাত্মীয় মেয়ের পাশে সে বসে না। আচ্ছা, পরীক্ষা করিতে হইবে। অনাত্মীয়া মেয়ে বসিতে আহ্বান করিলেও বসিবে না, এমন সুদুঃসহ গোড়ামির মূল কোথায় তপতি তাহা দেখিয়া লইবে। হোটেলে আসিয়া তপতি আবদার ধরিল কাল বৃন্দাবন যাইবে। তপতির অনুরোধ আদেশেরই নামান্তর। সকালে হোটেলের 2খানা কাল লইয়া সকলে বৃন্দাবন যাত্রা করিল। সেই বৃন্দাবন যেখানে বংশী রবে যমুনা বহিত উজান, বাঁধনহারা ব্রজ গোপীগণ ছুটি আসিত কোনো অন্তর প্রেমসাগরে আত্মবিসর্জন করিতে। কালো কৃষ্ণ যেখানে কালাতীত হইয়াছেন প্রেমের আলোয়। সারাদিন শ্যামকুঞ্জ রাধাকুঞ্জ দর্শনে কাটিল। গৌরাঙ্গ কোনো পুরুষ দেখলেই তপতির মনে হয় ওই বুঝি তপন। কিন্তু পরক্ষণে ভুল ভাঙিয়া যায়। তপনকে কোথাও দেখা যাইতেছে না। তবে কি সে আসে নাই? তপতিকে অপমান করিয়া ফিরিয়া গেল নাকি? তপতির চতুর্দিকে অন্বেষণ করে।
মিস্টার ব্যানার্জি এবং মিস্টার সান্যালও তপনকে খুঁজিতেছেন। তাহাদের মনে একটা আশা জাগিতেছে, তপনকে কোনো একটা বিশ্রী পরিস্থিতির মধ্যে দেখাইয়া দিতে পারিলেই তপতির অন্তর হইতে তাহাকে চিরনির্বাসিত করা যাইবে। কোনো একটা ব্রজাঙ্গনার সঙ্গে যদি তপনকে দেখা যায়, তবে এখনই প্রমাণ হয়ে যাইবে যে তপন শুধু অর্থলোভীই নয়, অসৎ চরিত্রও। তপনকে না তাড়াইতে পারিলে তাহারা সুবিধা করিয়া উঠিতে পারিতেছে না। বহুস্থান ঘুরিয়া সকলে প্রায় ক্লান্ত হইয়া বাসায় ফিরিতেছে। একটা স্থানে কতগুলি লোক জটলা করিতেছে দেখিয়া তপতির দল গাড়ি থামাইল। এক বাঙালি ভদ্রলোক একটি পাখি কিনিতে চান। তিনি কহিলেন, আমি 2 টাকা দেব। তৎক্ষণাৎ অন্যদিকে যে উত্তর দিল, সবিষয়ে চাহিয়া তপতির দল দেখিল সে তপন। বলিল, আমি 4 টাকা দিচ্ছি। তপনের পরিহিত পোশাক ধূলিমলিন, গায়ে এত ধুলা লাগিয়াছে যে প্রায় চেনা যায় না। সারাদিন রোদে ঘুরিয়া তাহার মুখ মলিন এবং অসুন্দর হইয়া উঠিয়াছে। তথাপি তপতির আজ মনে হইল সারাটা দিন ঘোরার পরিশ্রম যেন তাহার সার্থক হইয়া উঠিয়াছে। ওই ক্লান্ত বিষণ্ণ মুখশ্রীকে তাহার অঞ্চল দিয়া মুছাইয়া দিতে ইচ্ছে করিতেছিল। তপন বলিল, দাও পাখিটা। সে 4টা টাকা দিয়া পাখিওয়ালা নিকট হইতে পাখিটা লইল। একটু বয়স্ক হলেও ভারী সুন্দর রং পাখিটার। ধরা পড়িয়া মুক্তির জন্য পাখিটা করুণভাবে কাঁদিতেছে আর ডানা ঝাপড়াইতেছে। তপতির ইচ্ছে করিতেছিল তপনের হাত হইতে সে এখনই উহা লইয়া আসে, কিন্তু সঙ্গীদের মধ্যে মিস্টার ব্যানার্জি ও মিস্টার স্যানাল ছাড়া কেহই তপনকে চেনে না। তাহারা কি ভাবিবে? তারপর ওই নিতান্ত কদর্য পোশাক পরিহিত দরিদ্র মূর্তিকে তপতি স্বামী বলিয়া পরিচয় দিতে পারিবে না। সে থামিয়া গেল। প্রথমে যে ভদ্রলোক পাখিটি কিনিতে চাহিয়াছিলেন, তিনি শুষ্ক মুখে কহিলেন, অত বড় বুড়ো পাখি পোষ মানবে না মনে হচ্ছে। ঠিক মানবে, এই দেখুন না। বলিয়া তপন পাখিটাকে মুক্ত আকাশে উড়াইয়া দিয়া হাসিয়া কহিল, মুক্তির মধ্যে প্রেমের বন্ধন দৃঢ়তর হয়। করলেন কি মশাই? বলিয়া একজন চিৎকার করিয়া উঠিলেন। ওকে ভালোবাসি কিনা তাই মুক্তি দিলাম, বলিয়াই তপন চলিয়া গেল। চোখের জল লুকাইবার জন্য তপতি তখন ঘাড় হেঁট করিয়া বসিয়াছে। মিস্টার ব্যানার্জি কহিলেন, আমাদের দেখে কিরকম অভিনয়টা করল? জলভরা চোখে তপতির রোষবহ্নি গর্জিয়া উঠিল। থামুন, যথাযোগ্য স্থানে যথাযোগ্য কথার ব্যবহারের যোগ্যতা পৃথিবীতে কম অভিনেতারই থাকে। ও যদি অভিনেতা হয় তো আমি নিশ্চয়ই বলতে পারি ও পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা। গাড়িস্থ সকলে এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল তপতির কথা শুনিয়া। তপতির সারা অন্তর্খানি স্নিগ্ধ প্রশান্তিতে ছাইয়া গেছে। গাড়িতে সারা পথ সে বিশেষ কিছু কথা বলে নাই। সর্বক্ষণ তপনের কথা ভাবিয়াছে আর বিস্মিত হইয়াছে। যে মানুষ অর্থ বাঁচাইবার জন্য 3rd ক্লাসে দূরপথের যাত্রী হয়, মুটে খরচের ভয়ে স্বয়ং বাক্স বিছানা বহন করে, পোশাকের কদর্যতার পর্যন্ত যাহার কৃপণতা পরিস্ফুট, সেই কিনা 2 টাকার পাখি 4 টাকা দিয়া কিনিয়া আকাশে উড়াইয়া দেয়। আবার বলে ওকে ভালোবাসি তাই উড়াইয়া দিলাম। ইহা অপেক্ষা মানবতার প্রকৃষ্টতম পরিচয় আর কি হইতে পারে? মিস্টার ব্যানার্জি বলেন, উহা তপনের অভিনয়। হোক উহা অভিনয়, তথাপি আজ প্রেমের শ্রেষ্ঠতম তীর্থ শ্রী বৃন্দাবনে প্রেমের যে নবীনতম বাণী তপনের মুখে শুনিয়াছে, তাহা তপতির জীবনকে পরিপূর্ণ করিয়া দিতে পারিবে। আর অভিনয় বা হইবে কেন? তপন তো জানিত না তাহারা ওখানে দাঁড়াইয়া আছে। তপতি স্থির করিল, তপনকে লইয়া সে একবার অভিনয় করিবে, প্রেমের অভিনয়। পরদিন বিকেলে হাওড়ায় গাড়ি থামিলে তপতি নিজের গাড়িতে চড়িয়া বাড়ি ফিরিল। মা তাহাকে দেখিয়া প্রশ্ন করিলেন, তপন নামেনি খুকি? ওরও তো নাম্বার কোথায় ট্রেনে? নেমেছে, আমি দেখা না করে চলে এসেছি। ও আসছে ঘোড়ার গাড়িতে। আমার যাওয়ার কথা ওকে বলো না মা। তুমি বরং ওকে জিজ্ঞাসা করো 3rd ক্লাসে কেন ও যায়। তপতি স্নান করিতে চলিয়া গেল। স্নানাদি শেষে সে আবার আসিয়া বসিল এমন স্থানে যেখান হইতে মার সহিত তপনের কথা শোনা যাইতে পারে। তপন ফিরিয়া আসিল একটা ফিটনে। মা বলিয়া ডাকিতেই মা ছুটিয়া বাহির হইয়া আসিলেন। তপনের মূর্তি দেখিয়া দুঃখে তাহার অন্তর ফাটিয়া যাইতেছে। আত্মসংবরণ করিয়া বলিলেন,
কী চেহারাই করেছ বাবা, মাথায় এত ধুলো যে ধান চাষ করা চলে। সুমিষ্ট হাসিতে ঘরখানা পূর্ণ হইয়া গেল। তপনের হাসির আওয়াজ যে এত মিষ্টি তপতি তাহা কোনো দিন জানে না। তপন কহিল, মাথাটা তাহলে ধান চাষের যোগ্য হয়েছে মা? ধানের জমি সব থেকে দামি। মা আরও ব্যথিত হইয়া কহিলেন, রাখো বাবা, তোমার হাসি দেখে আমার রাগ বাড়ছে। 3rd ক্লাসে কেন তুমি যাবে বলো তো? কোটটা খুলিয়া কামিজের বোতাম খুলিতে খুলিতে তপন জবাব দিল, কেন মা, 3rd ক্লাসে তো মানুষই যায়, গরু ছাগল তো যায় না। মা এবার হাসিয়া ফেলিলেন, বলিলেন, কিন্তু 1st ক্লাসেও যায় মানুষ। সে বড় মানুষ, আপনার ছেলে তো বড় মানুষ নয় মা, গরিব ছেলে আপনার। না বাবা না, ওরকম করো না তুমি, মার মনে দুঃখ দিতে নাই, জানো তো। দুঃখ কেন পাবেন মা? আপনার সক্ষম ছেলে যে কোনো অবস্থায় নিজেকে চালিয়ে নিতে পারে, এ তো আপনার সুখেরই কারণ হওয়া উচিত। কিন্তু আমাদের ক্ষমতা যখন আছে বাবা, তখন 1st ক্লাসেই। বাধা দিয়ে তপন বলিল, ক্ষমতার সংযত ব্যবহারটাই মানুষের শিক্ষণীয় বিষয় মা, এতে তার মহিমা বাড়ে। মানুষের অক্ষমতাকে ভেঙচিয়ে ক্ষমতার জাহির নাইবা করলাম। তপন স্নানাগারে ঢুকিল। মা তপনের কথা কয়টি আপনার মনে পুনরাবৃত্তি করিয়া বাহিরে আসিলেন। তপতি বিহ্বল দৃষ্টিতে মাঠের পানে তাকাইয়া আছে। সস্নেহে মা ডাকিলেন, আয় খুকি, খেয়ে নে কিছু। আসছি বলিয়া তপতি আপনার ঘরে চলিয়া গেল। তপনের কথা বলার আশ্চর্য ভঙ্গিটি আজ তপতিকে যেন ভাঙিয়া গড়িতেছে। এই সুকুমার দর্শন যুবকটি মূর্খ। ইহাকে তপতি উৎপীড়িত করিয়াছে, অপমানিত করিয়াছে, অতিষ্ঠ করিয়াছে। তথাপি সে যায় নাই। কিন্তু কেন যায় নাই সে কথা ভাবিতে গিয়াই তপতি আরেকবার শিহরিয়া উঠিল। সত্যি কি তপন অর্থলোভী? সত্যি কি সে তপতির জন্য এত অত্যাচার সহ্য করে নাই? তুচ্ছ অর্থের জন্যই করিয়াছে? ভাবিতে ভাবিতে তপতির অন্তর ব্যথায় টনটন করিয়া উঠিল। হে ঈশ্বর, যদি তপতি কখনো তোমায় ডাকিয়া থাকে, তবে বলিয়া দাও তপতির জন্য তপন এত অপমান নীরবে সহ্য করিয়াছে। এইটা যেন সত্য হয়, তপতি তাহার জীবনে আর কিছুই তোমার নিকট চাহিবে না। মায়ের দ্বিতীয় ডাকে ক্লান্ত তপতি যখন খাইতে আসিল, তখনও তাহার চোখের পাতা ভিজিয়া রহিয়াছে। মা ব্যাকুল হইয়া বলিলেন, কি হলো রে মা, কাঁদছিস? অনেক তীর্থ ঘুরে এলাম মা, ঠাকুরদার সঙ্গে সেই গিয়েছিলাম, আজ তিনি নেই। বলিতে বলিতে তপতি অজস্র ধারায় কাঁদিয়া ভাসাইয়া দিল। বিয়ে পড়া শিক্ষিত মেয়ের এরূপ অসাধারণ দুর্বলতা দেখিয়া মা বিস্মিত হইলেন, কিন্তু আনন্দিত হইলেন ততোধিক। তপতি আবার তাহার পূর্বের তপতির মতো হইয়া উঠিতেছে। চোখের জলে মানুষের মনের ময়লা ধুইয়া যায়। তপতি আবার সুন্দর হইয়া উঠুক, তাহার তপতি নাম সার্থক হোক। মায়ের কল্যাণাশিসের স্পর্শে তপতির অন্তর সেদিন জুড়াইয়া গেল। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ফাল্গুনী মুখোপাধ্যায়ের লিখে একটি বিখ্যাত উপন্যাস চিতাবন হিমান। আজ শোনালাম উপন্যাসটির 4র্থ পর্ব। এরপরে আসছে 5ম পর্ব। আর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান, তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।